আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের ক্লাস 8-এর ভারতের জাতীয় আন্দোলনের বিকাশ এই অধ্যায়টা পড়াবো। তো এই অধ্যায়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ও তার আজাদ হিন্দ ফৌজ। তো নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি নেতাজি সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে তার আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে আলোচনা করব বিস্তারিত। তো নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে যেসব প্রাণবীর নেতারা যোগ দিয়েছিলেন তাদের মধ্যে নেতাজি হচ্ছেন অন্যতম। তো তার পরিকল্পনা একটা গ্রহণ করেছিলেন সে। তার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইংরেজদের কোনো দিনই ভারতবাসীকে স্বাধীনতা দান করা যাবে না। তাই ব্রিটিশের অভ্যন্তরেই সুভাষচন্দ্রের উদ্দেশ্য সম্পর্কে সতর্ক ছিল। আর এই কারণেই তিনি বিশ্বযুদ্ধ শুরু হলে ভারত সরকার তার চরম শত্রু সুভাষ বসুকে ভারত রক্ষা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কত সালে? 2রা জুলাই 1940 সালে। কত? 2রা জুলাই 1940 সালে তাকে ভারত রক্ষা আইনে বন্দি করা হয়েছিল। তো নেতাজি সুভাষচন্দ্র বোস কারাগারে তিনি যখন কারারুদ্ধ হয়ে থাকেন, ঠিক সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তো অসুস্থ হয়ে পড়ার পর তাকে কলকাতা তার নিজ গৃহে সশস্ত্র পুলিশ বাহিনী সহ এবং প্রহারে দিয়েই তাকে রাখা হয় তাদের নিজ বাসভবনে 5ই ডিসেম্বর 1940 সালে। কিন্তু তবুও পুলিশের সদা সতর্ক দৃষ্টি এড়িয়ে সে 1941 খ্রিস্টাব্দে জানুয়ারিতে তিনি কলকাতা ত্যাগ করে প্রবল দুঃসাহসিক এক ভর করে অতি দুর্গম পথ কাবুলের মধ্য দিয়ে একদম আফগানিস্তান হয়ে রাশিয়ায় পৌঁছান। তো ভারতের স্বাধীনতা সংগ্রামে সোভিয়েত সাহায্যের জন্য রাষ্ট্রপ্রধান স্ট্যালিনের কাছে সে আত্মসমর্পণ করেন, কিন্তু তার কোনো সাহায্যের সম্ভাবনা না দেখতে পেয়ে তিনি এই অবস্থাতে তিনি মস্কো থেকে এরোপ্লেনে করে 28শে জুন জার্মানিতে হাজির হন। তো জার্মানিতে সুভাষচন্দ্র বোস, জার্মানিতে সুভাষচন্দ্র বোস কী হয়েছিল আমরা একটুকু জেনে নেব। তো তিনি জার্মানিতে হিটলার এবং ইতালিতে মুসোলিনি এর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এই দুই রাষ্ট্রনায়ক ভারতের স্বাধীনতা যুদ্ধে তাকে সর্বতোভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো জার্মান সরকার পূর্ণ সহযোগিতায় 1942 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে বার্লিনে তিনি আজাদ হিন্দুস্তান নামে একটা বেতার কেন্দ্র খুলেছিলেন। তো আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং নাম্বিয়ার নামক একজন ভারতীয় দেশপ্রেমিক ছিলেন এর পরিচালক, অর্থাৎ আজাদ হিন্দুস্তান এর পরিচালক ছিলেন নাম্বিয়ার। তো সুভাষচন্দ্র যখন সেখান থেকে নিয়মিতভাবে ভারতের স্বাধীনতার পক্ষে প্রচার চালাতেন, 1942 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে জার্মানির হাতে বন্দি 400 ভারতীয় সেনা ছিল। 400 ভারতীয় সেনা, সেই 400 ভারতীয় সেনা সে কী করল? সেই সৈনিকদেরকে নিয়ে স্বাধীন ভারত লিজন স্বাধীন ভারত লিজন 400 সেনাকে নিয়ে স্বাধীন ভারত লিজন
এটা হলো একটা সেনাদল, বিশাল একটা সেনাদল গঠন করেছিল 400 সেনা নিয়ে। এই বাহিনীর প্রতীক ছিল কি উলম্ফকারী ব্যাঘ্র। তো বলা বাহুল্য এটাই হলো তার আজাদ হিন্দ ফৌজের প্রথম পরিকল্পনা। তো জার্মানিতে বন্দী সেনাদল তার দেশপ্রেম ও বিপ্লবী আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সর্বপ্রথম তাকে নেতাজি আখ্যায় ভূষিত করা হয়েছিল। নেতাজি আখ্যায় ভূষিত, কি আখ্যায় ভূষিত? নেতাজি। তাকে নেতাজি আখ্যায় ভূষিত করেছিল এবং শুধু তাই নয়, জয় হিন্দ এই ধ্বনির অভিবাদন তাকে জানিয়েছিল। ঠিক এর পরে পরেই দক্ষিণ পূর্ব এশিয়ার জাগরণ হয়েছিল। দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া জাগরণ। কিসে দক্ষিণ পূর্ব এশিয়া জাগরণ? 1941 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর জাপান মিত্রপক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। 1942 খ্রিস্টাব্দে 15ই ফেব্রুয়ারি জাপানের হাতে সিঙ্গাপুরের পতন ঘটলে 14 নম্বর পাঞ্জাব রেজিমেন্ট মোহন সিং সহ প্রচুর ভারতীয় সৈন্য জাপানের হাতে বন্দী হয়েছিল। মোহন সিংয়ের নেতৃত্বে বন্দী সৈন্যরা ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে রাজি হয়। তার চেষ্টাতেই 25,000 ব্যক্তি ওই সেনাদলে যোগদান করে এবং অচিরেই এই সংখ্যা 40,000-এ পৌঁছে যায়। ঠিক এর পরে পরে রাসবিহারী বসুর উদ্যোগ হয়েছিল। রাসবিহারী বসুর উদ্যোগ। তার কি উদ্যোগ ছিল রাসবিহারী বসুর? তার প্রখ্যাত বিপ্লবী রাসবিহারী বসু তখন জাপানে ভারতের স্বাধীনতার জন্য সক্রিয় ছিলেন এবং তাকে পূর্ব ভারত এশিয়ার বা পূর্ব এশিয়া স্বাধীনতা সংগ্রামের তাকে জনক বলা হতো। তো 1942 খ্রিস্টাব্দে 15ই জুন তার সভাপতিত্বে ব্যাংককে দক্ষিণ পূর্ব এশিয়া প্রবাসী স্বাধীনতাকামী ভারতীয়দের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সভায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বা ভারতীয় স্বাধীনতা সংঘ এটা গঠন করা হয়েছিল এবং রাসবিহারী বসু ছিলেন তারই সভাপতি। ওটা অবশ্যই মনে রাখতে হবে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বা ভারতীয় স্বাধীনতা সংঘ। তো এর সভাপতি ছিলেন স্বয়ং রাসবিহারী বসু নিজেই। এই সম্মেলনে সুভাষচন্দ্রকে জার্মানি থেকে জাপানে আহ্বান করার প্রস্তাব গৃহীত হয়েছিল। 1942 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর রাসবিহারী বসু আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ আজাদ হিন্দ ফৌজ সিঙ্গাপুরে গঠন করা হয়েছিল। এই সেনাবাহিনীর একটা আদর্শ ছিল। কী সে আদর্শ? ঐক্য, আত্মবিশ্বাস, আত্মোৎসর্গ। এই 3টি আদর্শের ভিত্তিতে ভারতের ব্রিটিশ শাসনমুক্ত করতে তৎপর ছিল। প্রতিষ্ঠাতাকালেই মোহন সিং ছিলেন এর প্রধান সেনাপতি, অর্থাৎ আজাদ হিন্দ ফৌজ সরকারের প্রধান সেনাপতি ছিল মোহন সিং। তো এরপরে জাপানের সুভাষচন্দ্র। জাপানের সুভাষচন্দ্র 1943 খ্রিস্টাব্দে 13ই জুন প্রচণ্ড দুঃসাহসিকের ভর করে বিপদ সংকুল সমুদ্র সাবমেরিনে কয়েক হাজার মাইল পথ অতিক্রম করে সুভাষ জার্মানি থেকে জাপানের রাজধানী টোকিওতে হাজির হন।
ঠিক সেই সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন তোজো। কে? তোজো। তোজো ছিলেন তখন জাপানের প্রধানমন্ত্রী। তোজো তাকে সাদর অভ্যর্থনা জানিয়েছিলেন এবং জাপানি পার্লামেন্ট ইংরেজদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতাকে সর্বতোভাবে সাহায্যের নীতি ঘোষণা করেছিলেন। সুভাষচন্দ্রের আগমনে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া ভারতীয়দের মনে প্রবল উদ্দীপনা দেখা দিয়েছিল। তো আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ। আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ। কি নেতৃত্ব গ্রহণ করেছিলেন কিভাবে? 1943 খ্রিস্টাব্দে 4 জুলাই সিঙ্গাপুরে এক বিশাল সভায় রাসবিহারী বসু সুভাষচন্দ্রের হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সকল দায়িত্ব অর্পণ করেছিলেন। 25 আগস্ট সুভাষচন্দ্র বসু আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেছিলেন, অর্থাৎ এই বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেছিলেন আজাদ হিন্দ বাহিনীর। তো তার ফলে সেনাবাহিনীর একটা আমূল পরিবর্তন এসেছিল। দলে দলে হিন্দু মুসলিম নারী পুরুষ বালক বালিকা সবাই এই সেনাদলে যোগদান করতে তৎপর হয়েছিল। এই সেনাদলে কয়েকটি ব্রিগেড বাহিনী ছিল। সেই ব্রিগেড কি কি? যেমন গান্ধী ব্রিগেড ছিল, আজাদ ব্রিগেড ছিল, তারপরে নেহরু ব্রিগেড, বালক বালিকাদের নিয়ে গঠিত ছিল বালক সেনাদল। শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে নারীদের নিয়ে গঠিত হয়েছিল ঝান্সি ব্রিগেড। আবার নেতাজির অনিচ্ছা সত্ত্বেও গড়ে উঠেছিল কি? সুভাষ ব্রিগেড। শাহনাজ খানের নেতৃত্বে এই বাহিনী সর্বপ্রথম রণাঙ্গনের অবতীর্ণ হয়েছিল। তো এইভাবে তার ওই ব্রিগেডে ভাগ হয়েছিল। তারপরে পরে আজাদ হিন্দ সরকার গঠন করা হয়। আজাদ হিন্দ সরকার। কিসে আজাদ হিন্দ সরকার? 1943 খ্রিস্টাব্দে 21 অক্টোবর নেতাজি সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার বা স্বাধীন ভারতের সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। 23 অক্টোবর আজাদ হিন্দ সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কয়েকদিনের মধ্যেই জাপান, থাইল্যান্ড, জার্মানি, ইতালি এইসব রাষ্ট্র প্রভৃতি 9টি রাষ্ট্র এই সরকারের স্বীকৃতি দিয়েছিল। তাই 6 নভেম্বর জাপানের প্রধানমন্ত্রী তোজো আনুষ্ঠানিকভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দুটি আজাদ হিন্দ সরকারের হাতে তুলে দিয়েছিল। 31 ডিসেম্বর নেতাজি ওই দুটি দ্বীপের নাম রেখেছিলেন শহীদ এবং স্বরাজ দ্বীপ। অবশ্য মনে রাখতে হবে শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ। দলে দলে ভারতীয় আজাদ হিন্দ বাহিনী সেই দলে যোগদান করেন। তো নেতাজির আহ্বানে প্রবাসী ভারতীয় মুক্ত হস্তে সেই তহবিলে দান করেছিলেন। তারপরে পরে তার ধ্বনি হয়েছিল দিল্লি চলো। দিল্লি চলো তার ধ্বনি দিল্লি চলো। 1944 খ্রিস্টাব্দে 4 জানুয়ারি নেতাজি রেঙ্গুনে যান এবং সেখানে তার প্রধান সামরিক দপ্তর স্থাপিত হয়। অতঃপর শুরু হয় আজাদ হিন্দ বাহিনীর ভারত অভিযান। সেনাদলের সামনে তিনি ধ্বনি দিয়েছিলেন কি? দিল্লি চলো। এই ধ্বনি দিয়েছিলেন সেনাদলের, কারণ দিল্লি ভারতের রাজধানী। জাপানি নেতৃবৃন্দের সহযোগিতায় নেতাজি বলিষ্ঠ নেতৃত্ব ও উজ্জীবিত মন্ত্রে দীক্ষিত আজাদ হিন্দ বাহিনী
অমিত বিক্রমের সঙ্গে মণিপুরের অন্তর্গত কোহিমা শহরটি দখল করেছিলেন এবং রাজধানী ইম্ফল দখলের জন্য অগ্রসর হয়েছিলেন 1944 খ্রিস্টাব্দে এপ্রিল মাসেই। ওই সেনাদল ভারতীয় এলাকার প্রায় 150 মাইল ব্রিটিশ শাসনমুক্তে সক্ষম হয়েছিল। ঠিক তারপরে পরে আজাদ বাহিনীর আত্মসমর্পণ হয়েছিল। আজাদ হিন্দ বাহিনীর আত্মসমর্পণ। আজাদ হিন্দ বাহিনীর আত্মসমর্পণ হয়েছিল পরে পরে ইতিমধ্যে আমেরিকা জাপানের দিকে অগ্রসর হতে শুরু করলে যুদ্ধের গতির পরিবর্তন হয়। স্বদেশ রক্ষার্থে জাপানি বিমানবহর সেনাবাহিনীর অসুবিধার সম্মুখীন হয়। এছাড়া নির্দিষ্ট সময়ে বিমানের অভাবে আজাদ হিন্দ বাহিনীর বিশাল প্রবল অসুবিধার সম্মুখীন হয়। তাছাড়া নির্দিষ্ট সময়ে পূর্বে বর্ষা নামায় সনদের খাদ্যাভাব, রোগ, তারপরে শীত, ম্যালেরিয়া, পার্বত্য অঞ্চলে বিষাক্ত পোকার কামড়, এইসব বিভিন্ন কারণে শেষ পর্যন্ত আজাদ হিন্দ বাহিনী সেনাদল অনেকেই মৃত্যুবরণ করেছিলেন। 1945 খ্রিস্টাব্দে 15 আগস্ট জাপান মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ থেকে বিরত থাকেন। তবে কথিত আছে 1945 খ্রিস্টাব্দের 18 আগস্ট এক বিমান দুর্ঘটনায় নেতাজির সংগ্রামী জীবনের অবসান ঘটেছিল। তবে এই মতটা কতটা সঠিক তা এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি। তো আমরা অনেকটাই আলোচনা করলাম, বিস্তারিত আলোচনা করলাম ভারতের জাতীয় আন্দোলনের বিকাশ। তো অনেকটাই হলো আজাদ হিন্দ বাহিনীর তার গঠন, পরিকল্পনা সব কিছু আমরা একটু আলোচনা করলাম। এবার আমরা আজাদ হিন্দ ফৌজ তার যে ব্রিগেডের ভাগ হয়েছিল তার মধ্যে নারী ব্রিগেডটা আমরা একটু আলোচনা করব। তো আজাদ হিন্দ বাহিনীর যে আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী সেটা একটু আলোচনা করব। নারী বাহিনী, আজাদ হিন্দ ফৌজের কি নারী বাহিনী? নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের 5টি ব্রিগেডের অন্যতম ছিল ঝান্সি রানী ব্রিগেড। কি রানী ব্রিগেড? ঝান্সি রানী। তবে এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখি। ঝান্সি রানী ব্রিগেড। তো এটাই ছিল এশিয়ার প্রথম নারী বাহিনী। সিঙ্গাপুরে কর্মরত চিকিৎসক ডক্টর লক্ষ্মী স্বামীনাথন বিয়ের পর লক্ষ্মী সাইগল বা লক্ষ্মী সাইগল নেতাজির ডাকে সাড়া দিয়ে নিজের উজ্জ্বল কর্মজীবন ছেড়ে ঝান্সি বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেছিলেন। তিনি পরিচিত হন ক্যাপ্টেন লক্ষ্মী নামে। প্রায় 1500 মহিলা এই বাহিনীতে যোগ দিয়েছিলেন। 1943 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে এই বাহিনী সামরিক ট্রেনিং শুরু হয়েছিল। জাপান সেনাবাহিনী ব্রিটিশ ভারতের আক্রমণ শুরু করলে নেতাজি আজাদ হিন্দ ফৌজের 1944 খ্রিস্টাব্দে ব্রহ্মদেশের দিকে অগ্রসর থাকে। কিন্তু মিত্রশক্তির চাপে জাপান কোণঠাসা হয়ে পড়লে আজাদ হিন্দ সেনা জাপানের সহায়তা থেকে বঞ্চিত হয়। ঝান্সি বাহিনীর প্রধান ক্যাপ্টেন লক্ষ্মী 1945 খ্রিস্টাব্দে মে মাসে ব্রিটিশ সেনা হাতে গ্রেপ্তার হন। তারপরে পরেই আস্তে আস্তে এই নারী বাহিনী ব্রিগেডটাও আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যায়। তো আমরা বিস্তারিত আলোচনা করলাম আজাদ হিন্দ বাহিনী সম্পর্কে এবং ঝান্সি রানী ব্রিগেড সম্পর্কে। তো 5টা ব্রিগেডের মধ্যে আমরা একটুকু এই যে নারী বাহিনীর যে ঝান্সি ব্রিগেড সেটা একটুকু আলোচনা করলাম।
তো আমাদের এখানে একটু ভালো করে ভিডিওটা দেখতে হবে, কি কি বললাম সেটা অবশ্যই মনে রাখতে হবে। এ থেকে অনেক শর্ট কোশ্চেন আছে, সেগুলা খেয়াল রাখতে হবে এবং বইটা ভালো করে পড়তে হবে। থ্যাংক ইউ।